ফরিদপুরে আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা নদী। ভাঙনে বিলীন হচ্ছে সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। অপরিকল্পিত বালু উত্তোলনকে দায়ী করছেন গ্রামবাসী। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। প্রমত্তা পদ্মা হঠাৎই যেন অশান্ত হয়ে উঠেছে। নদীর আগ্রাসী ছোবলে সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গি, নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতবরের ডাঙ্গি, শুকুর আলী মৃধার ডাঙ্গির বিস্তীর্ণ এলাকা নদীর পেটে চলে গেছে। আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। হুমকির মুখে রয়েছে কমিউনিটি ক্লিনিক, হাসপাতাল, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ নানা স্থাপনা। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। নদীটা এনতে হাফ কিলো আই গিয়েছিল, বুঝছেন, উনতে ভাঙতে ভাঙতে দিক চলে আসে। ডেজার বালি কাটে জায়গাতে আর নদীতে একলাই পড়ে যায়, ডেসে পড়ে যায়। আমরা কইলে আমাকে কথা শুনে না। নদী ভাঙার কারণে আমাদের মসজিদটা ভাঙা হয়ে যাইতেছে। আমাদের এই জায়গা নদীতে বাড়ি ঘর ভেঙে নিয়ে যাইতেছে, যে ভাঙতেছে বালু কাটার কারণেও ভাঙছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। ফরিদপুর সদর এবং পদ্মা নদীর তীরবর্তী যে সকল উপজেলা আছে বা এলাকা আছে, এগুলি যে সকল অংশ ভাঙন কবলিত হয়েছে আমরা আমাদের প্রধান দপ্তরে জানিয়েছি এবং সেখান থেকে একটি ফিজিবিলিটি স্টাডির তারা প্রক্রিয়া শুরু করে। পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু তোলা বন্ধ সহ ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ দেখতে চাইছেন ক্ষতিগ্রস্তরা। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। রোববার আইন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি নেত্রকোনা যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে নিযুক্ত ছিলেন। ঢাকার নতুন মুখ্য মহানগর হাকিম মুস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। বিচার বিভাগে তিনি সৎ এবং মেধাবী বিচারক হিসেবে পরিচিত। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জন্ম মুস্তাফিজুর রহমানের। দেশের 9 জেলায় বন্যার পানি নেমে গেলেও ব্যাপক ক্ষতি হয়েছে বিস্তীর্ণ জনপদের। ফসলি জমি, সবজি ক্ষেত, রবি শস্য ও মাছের ঘের ক্ষতির মুখে পড়েছে। স্মরণকালে ভয়াবহ বন্যায় নোয়াখালী জেলায় সড়ক বিভাগের 250 কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে। এলজিইডির ক্ষতি হয়েছে 1500 কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক ও 118টি ব্রিজ কালভার্ট। চলতি মৌসুমে এই মেরামত কাজ শেষ না করলে যোগাযোগ ব্যবস্থা সচল হবে না বলে এলজিইডির পক্ষ থেকে জানানো হয়েছে। ফেনীতে বন্যার পর স্বাভাবিক হচ্ছে জনজীবন, তবে রাস্তাঘাট, সেতু, কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে বানভাসীদের। এছাড়া চাঁদপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে, তবে দুর্গত এলাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দর্শক, এ বিষয়ে জানতে এখন আমরা যাব নোয়াখালীতে। সেখানে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, বন্যা পরবর্তী নোয়াখালীর চিত্র আপনি কেমন দেখছেন? এই মুহূর্তের খবর আপনার কাছ থেকে জানতে চাই। লিনা, বন্যা পরবর্তী যে বিষয়টি বলতে হয় সেটা হচ্ছে আপনার এই বিগত কয়েকদিনের যে পানি তা কমতে শুরু করেছে, তবে কিছু কিছু এলাকায় এখনো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্ষেত খামার, বিদ্যুতের টাওয়ারের আশেপাশে, বিদ্যুৎ অফিস, বিভিন্ন অফিস আদালতের বিভিন্ন অভ্যন্তরীণ সড়কগুলোতে এখনো কিন্তু পানি সুই সুই করছে। পানি এখন কিন্তু যেগুলো আছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিভিন্ন সময় এই যে বিভিন্ন রকমের ত্রাণের বিষয়ে কিন্তু এখনো কিন্তু এলাকাবাসী বিভিন্ন কথা বলছে। তারা বলছে ত্রাণগুলা নিয়ে আমাদের যত সংকীর্ণ, কারণ হলো ত্রাণ পরবর্তীতে আমি একবেলা খেতে পারবো, দুই বেলা খেতে পারবে, কিন্তু আমার যে ঘর নেই, আমার যে ঘর পড়ে গেছে, এই ঘরের মেরামত গুলা কি করবে? তারা অবকাঠামো নির্মাণের জন্য খুব জোর দাবি জানাচ্ছে। আর আমি বিষয়টা তো আমি সকালে বলছিলাম যে আশ্রয় কেন্দ্রগুলোতে যে স্কুলে যে আশ্রয়গুলা যে মানুষগুলো আশ্রয় নিয়েছিল সেখানে কিন্তু টোটালি কিন্তু এখনো মানুষ না সরে যাওয়াতে বিভিন্ন পাঠদানে ব্যাহত হচ্ছে। ব্যাহত হওয়ার কারণে তারা বিভিন্ন রকমের কথা বলছে। তারা বলছে যে আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। তো আমি আপনাকে বলতে চাই যে নোয়াখালীতে বর্তমানে যে বন্যা পরবর্তী সময় যে বিভিন্ন সড়ক, যে অবকাঠামো, বিভিন্ন রকমের গ্রামীণ যে জনপদ, সেগুলো কিন্তু বেহাল অবস্থা। সেখানে বলতে গেলে মানুষের হাঁটার অবস্থা নেই, মানুষ মাইলকে মাইল শুধু হেঁটে যাচ্ছে। কারণ হলো কি, তারা ওই যে বিভিন্ন রকমের সড়কে যানবাহন চলাচল করছে না, বিভিন্ন রকমের অভ্যন্তরীণ যে সড়কগুলো সেখানে কিন্তু এখনো পানিতে ডুবো অবস্থা আছে। সেখানে কিন্তু টোটালি নোয়াখালীতে সর্বশেষ যে মেডিকেল টিম আশ্রয় কেন্দ্রতে এখনো কিন্তু মেডিকেল টিম যে স্বাস্থ্যের জন্য যে কাজ করতে, সেটা হচ্ছে 124টি মেডিকেল টিম আছে। তো লিমা, আমার সাথে এই ছিল সর্বশেষ নোয়াখালী।
দর্শক, নোয়াখালী থেকে জানছিলাম বন্যা পরবর্তী পরিস্থিতির খবর। হাসপাতালের আইসিইউতে থাকা প্রখ্যাত চিত্রশিল্পী, নাট্য নির্দেশক ও শিল্প গবেষক মুস্তফা মনোয়ারের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি বাসায় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিছুদিন পূর্বে দিল্লি থেকে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি। ফুটবল ফেডারেশন নির্বাচনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে খালি মাঠে গোল দিতে দেবেন না বলে জানিয়েছেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। দুর্নীতির জন্য সালাউদ্দিনের শাস্তি চান তিনি। অন্যদিকে এখনই সালাউদ্দিনের সঙ্গী হচ্ছেন না বলে মন্তব্য বর্তমান পর্ষদের সহসভাপতি ইমরুল হাসান। রিপোর্ট কৌশল ইয়াসিরের। ঘনিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। এরই মধ্যে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তবে কে হচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী সেটি এখনও স্পষ্ট নয়। গতবার সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন তরফদার রুহুল আমিন। তবে এবার সালাউদ্দিনকে খালি মাঠে গোল দিতে দেবেন না বলে জানিয়েছেন তিনি। ঠিক কোন কারণে নির্বাচনে আসেননি রুহুল আমিন, সে বিষয়টিও সামনে নিয়ে এসেছেন এই ক্রীড়া সংগঠক। সালাম মুর্শিদি সহ কাজী সালাউদ্দিন সহ তাদেরকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অভিযোগ হচ্ছে যে তাদের এই যে ফুটবলে যে এতগুলো টাকা আসে, সেই টাকা কোথায় গেল, কোথায় কী কী খাতে খরচ হলো, এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আমাদের অনেক কিছু জিনিস ইনকোয়ারি থামিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। এই যে গভর্নমেন্ট থেকে 20 কোটি টাকা দিল, সেই টাকারও কিন্তু হিসাব ঠিক মতো দেওয়া হয়নি। নির্বাচন করতে যায় আমরা ওনার রসনলে পড়ি এবং আমাদেরকে গভর্নমেন্টের বিভিন্ন সংস্থাকে একজন সংস্থা আমাদেরকে ডেকে নিয়ে বললো যে ফুটবলের নির্বাচন আমার করা যাবে না সরাসরি। ওই সময় দেশের বাইরে চলে গিয়েছিলাম আর কি। অন্যদিকে আলোচনায় রয়েছে গতবার সালাউদ্দিনের প্যানেল থেকে সহসভাপতি নির্বাচন করা বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের নাম। সালাউদ্দিনের সঙ্গে হাত মেলাবেন কিনা তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। আপাতত বিএফএফে ঢোকার কোনো ইচ্ছে আমার নেই। তো সাধারণ ফুটবল সমর্থক হিসেবে আমি হয়তো কিছু উপদেশ দিতে পারি। বড় বড় কর্পোরেট হাউসগুলোর সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যোগাযোগ আগে অর্থের উৎসটা নিশ্চিত করতে হবে এবং অর্থের উৎসটা নিশ্চিত করলে আপনার মস্তিষ্ক থেকে বিভিন্ন পরিকল্পনাতে এমনি বেরিয়ে আসবে। আগামী 26 অক্টোবর বাফুফে নির্বাচন, যেখানে পঞ্চমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কাজী সালাউদ্দিন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করতে চায় তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছে বিএনপি। সংস্কারের জন্য সময় নির্ধারণের দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করে ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে। ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এই সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তিনি। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এমন বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ, সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন, সেটা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে করার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।
গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ের হল দখল, শিক্ষক নিয়োগে দলীয়করণ, চাঁদাবাজি ও প্রভাব খাটানো সহ বিভিন্ন নেতিবাচক বিষয়গুলোকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের আহ্বান জানিয়েছে শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক সমাজের খসড়া উপস্থাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। সে লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে নতুন বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন, বৈষম্যহীন, নিপীড়নমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য খসড়া প্রস্তাব তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড তৈরি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আধুনিকায়ন, শিক্ষক নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, গেস্টরুম গণরুম ব্যবস্থা বিলোপ এবং গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান শিক্ষকরা। একজন টোটাল 12টা পজিশন নিয়েছেন, এরকম আমরা দেখেছি। আমরা মনে করছি সেই জায়গা থেকে বেরিয়ে এসে একজন সর্বোচ্চ একটা দায়িত্ব নেবেন, নাম্বার 1। এবং শিক্ষক সমিতিতে যারা আছেন তারা অন্য কোনো পজিশনে থাকতে পারবেন না, তাদেরকে বার্গেইন করতে হবে। আপনি যদি শিক্ষক সমিতিতেও থাকেন, পাশাপাশি আপনি যদি বিভিন্ন বডিতে থাকেন, তাহলে বার্গেইনটা করবে কে কার সাথে। হলে ভালো সিটের কথা বলছি, আমাদের মেডিকেল সেন্টারে ভালো ট্রিটমেন্টের কথা বলছি, আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছি, কোনোটি কিন্তু সম্ভব নয়। সেজন্য আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো যে সরকারটি এখন আছে এবং পরবর্তী সরকার যেন শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি করে, সেজন্য আমাদেরকে একটা আন্দোলন চালিয়ে যেতে হবে। আলোচনায় অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক বলেন, এতদিন শিক্ষার্থীদের হতাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সবসময় সিটের জন্য হচ্ছে নিজের যে স্বকীয়তা আছে, নিজের যে মেরুদণ্ড আছে, সব কিছু একদম বিকিয়ে দিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আসে তখন হচ্ছে তার একটা সিটের জন্য রাত দিন গণরুম গেস্টরুম যে অপসংস্কৃতি, সেটার মধ্য দিয়ে তাকে যেতে হয়। শিক্ষকদের দাবি শুনে তা বাস্তবায়নের চেষ্টার আশ্বাস দেন উপাচার্য। বলেন, বিশ্ববিদ্যালয় দেশের মানুষের সম্পদ, এজন্য বিশ্ববিদ্যালয়কে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই বিচারাই বলেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সম্পদ, যে সম্পদের কথা বলেন, এটি নিয়াজ আহমেদ খান কিংবা রুয়েট চৌধুরীর ব্যক্তিগত সম্পদ নয়, সেটা এটা জনগণের সম্পদ। জনগণ যেভাবে চাইবে সেভাবে চলবে। বিশ্ববিদ্যালয়ে যে মৌলিক লক্ষ্য, এটি সমাজের প্রতিষ্ঠান, সমাজের জন্য জ্ঞান উৎপাদন করবে, বিতরণ করবে, সঞ্চালন করবে। নতুন বাংলাদেশে নতুন বিশ্ববিদ্যালয় গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ হয়েছে, এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর আজ এই সতর্কতা জারি করে। মূলত নিম্নচাপটি ভারতের ওড়িশা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপটির প্রভাবে দেশের বিভিন্ন স্থানে কিছুটা বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মঙ্গলবারের পর দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হতে পারে। আর 11, 12 ও 13 সেপ্টেম্বর সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির। এর ফলে দেশের পূর্ব, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। দুর্নীতি, অন্যায় এবং চাঁদাবাজির বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একটি দল। দুপুরে বিশ্ববিদ্যালয় জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ সভা হয়। সভা শেষে গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন সমন্বয়করা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়করা। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা কুষ্টিয়া জেলা প্রশাসন ও আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করেছেন। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক দল সহ সকলের সহযোগিতা কামনা করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে ভোলা সার্কিট হাউস হলরুমে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। রাজনৈতিক দল যারা দেশের জনগণের জন্য, জনগণের সেবা করার জন্য কাজ করেন, তাদের প্রতি আমি আহ্বান করব যে আপনারা সবাই আমাদের বেসামরিক প্রশাসনকে, সশস্ত্র বাহিনীকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহায়তা করবেন। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমার বিশ্বাস আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, সেটা আরও অনেক কার্যকর এবং ফলপ্রসূ হবে।
দেশীয় বাজারে ডিমের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবার ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে 2,31,000 পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ডিমের চালান আমদানি হলো। সকালে বেনাপোল বন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে করে 400 কার্টুন আমদানি করা হয়েছে ডিম। রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আমদানি করা এসব ডিমের ইনভয়েস মূল্য $11,272 মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য $0.56, যা বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়ে 5 টাকা। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের উপর 33% সরকারি রাজস্ব পরিশোধ করে প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় 60 টাকা। বিগত সরকার প্রায় 60,000 কোটি টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি বেড়েছে, তা সহনীয় পর্যায়ে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সোমবার সচিবালয়ে পৃথক অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। সোমবার দুপুরে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। এ সময় সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি অর্থনৈতিক খাতের সংস্কারে কারিগরি ও বিশেষজ্ঞদের মাধ্যমে সহায়তার আশ্বাস মিলেছে বলে জানান উপদেষ্টা। সাক্ষাৎ শেষে তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এখনো 10-এর উপরে থাকা মূল্যস্ফীতি কমাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, 70,000-60,000 কোটি টাকা দিয়েছেন, খরচ করে। এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। তো চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরো শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে। তো এদিকে দায়িত্ব নেবার 1 মাস পূর্তিতে সমাজ কল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট উপদেষ্টা। বলেন, অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের স্বল্প পরিসরে সহায়তা দেওয়া হচ্ছে এবং তালিকা দেওয়া হবে আগামী মাসে। বেশ কিছু প্রকল্পে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেল চালু করা হবে বলেও জানান তিনি। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন নিয়ে। আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেওয়া। এই কাজটিও তো আমাদের করে যেতে হবে। তার জন্য সংস্কার অবশ্যই দরকার। যে সহিংসতাগুলো এই মুহূর্তে হচ্ছে, দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো রাজনৈতিক দলের নামে হচ্ছে, তো এই রাজনৈতিক দলগুলো আর কতকাল তাদের মাথার উপরে এই ধরনের নোংরা অপরাধ নিয়ে ঘুরে বেড়াবে? আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধরাতে হবে। কতটুকু আমরা দেশের ভেতরে আইন শৃঙ্খলাটা আনতে পেরেছি, রুল অফ ল আনতে পেরেছি এবং এই জায়গাগুলোকে সুসংগত করতে পেরেছি। যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ। আপাতত ভাতাভোগী সবার ভাতা অব্যাহত থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, সামনের দিনে ভুয়াদের বাদ ও ন্যায্যদের যোগ করে নতুন তালিকা করা হবে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন রান্টেল। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কেভিন রান্টেল। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ফোকাস হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ইতোমধ্যে দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান তিনি। ডক্টর ইউনূস জানান, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার 1 মাসেই অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। আলোচনায় ভ্যাটিকান রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। ডক্টর ইউনূস রোহিঙ্গা জনগণের জন্য হোলি সি এর কাছে সমর্থন চেয়েছেন। শিক্ষা কাঠামোর নানা সংস্কার সহ 10 দফা দাবিতে রাজধানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন চান তারা। এদিকে সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় সীমাহীন যানজটে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই কারিগরি শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন করছে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 6 দফা দাবিতে সকাল থেকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার সড়ক অবরোধ করেন বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদি এবং প্রতি সেমিস্টার 6 মাস করা সহ প্রতিষ্ঠান পরিচালনা এবং চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা। আমাদের যে কারিগরির যে পদগুলো আছে সেগুলোতে আমরা যারা কারিগরি স্টুডেন্ট আছি তারা যাতে এই পদগুলো পায় সেটা দাবি আমরা জানাচ্ছি। আমাদের চাকরির স্তর কোথায়, আমাদের চাকরির সেক্টর কোথায়? 10,000 টাকা বেতনে চাকরি করে ঢাকা শহরে একজন ইঞ্জিনিয়ার কিভাবে টিকে থাকবে? সেই যে বিষয়গুলো সে সরকার কেন দেখছেন না? যৌক্তিক সময়ের মধ্যে এই দাবিগুলো আদায়ের জন্য তারা বলে আমাদেরকে আশ্বস্ত করে, সেক্ষেত্রে আমরা এক্ষুনি এই মাঠ ছেড়ে চলে যাব। ব্যস্ত সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমরা বসে আছি অনেকক্ষণ যাবৎ, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বয়ে রয়েছি। প্রত্যেকটা রাস্তা বন্ধ করে যে এই ধরনের কাজগুলো করতেছে, এটা তো কাম্য না, এটা অন্যান্য মানুষের পেরেশান। আমরা যদি কর্ম না করতে পারি, আমাদের কাজ না করতে পারি, তো আমরা কিভাবে চলবো? সবসময় যদি আন্দোলন থাকে, আমাদের প্রতিও তো ওনাদেরকে দেখতে হবে, তাই না? সন্ধ্যায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিবের সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নতজানু পররাষ্ট্র নীতির কারণে আন্তঃসীমান্ত নদীতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশ। মূলত রাজনৈতিক ফায়দা নিতে এবং ক্ষমতায় টিকে থাকতে ভারতকে খুশি করতে সরকারগুলো এসব করেছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় বাংলাদেশের কৃষি এবং প্রকৃতিতে এর বিরূপ প্রভাব পড়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে নোঙ্গর ট্রাস্ট আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। নদী বিশেষজ্ঞরা বলেন, কতটি আন্তঃসীমান্ত নদী আছে সেটাই জানা নেই বাংলাদেশের। বলা হয় 54টি নদী আছে, আসলে সেই নদীর সংখ্যা হবে 123টি। প্রতিটি নদীর জন্য ভারতের সাথে চুক্তি করে পানির হিস্যা পেতে হলে কয়েক হাজার বছর লেগে যাবে। তাই সব নদীর জন্য একটি চুক্তি যথেষ্ট বলে মত দেন তারা। অভিন্ন নদীর চুক্তিতে তৃতীয় পক্ষকে অন্তর্ভুক্ত করার দাবি জানান নদী বিশেষজ্ঞরা, যাতে দুই পক্ষের মধ্যে সমস্যা হলে তৃতীয় পক্ষ তা সমাধান করতে পারে। নিজেদের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার এবং সত্য ঘটনা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ যুবদলের সাবেক নেতা আজাদ চৌধুরী নাহিদ এবং আনোয়ার হোসেন অভি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের কার্যালয়ে তাদের পক্ষে ব্রিফিং করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমিত। তিনি বলেন, গত 29 আগস্ট রাতে নাখালপাড়ার একটি বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ আছে এবং রিকশা আন্দোলনে উস্কানি দিতে সেখানে পরিকল্পনা করা হচ্ছে এমন খবর পেয়ে ছাত্র জনতার সাথে একটি বাসায় তারা তল্লাশি করেন। কিন্তু 5 সেপ্টেম্বর একটি দৈনিকে তাদেরকে ডাকাত পরিচয় দেখিয়ে একটি জাতীয় অনলাইনের ডিজিটাল মাধ্যমে তাদের বিরুদ্ধে অসত্য খবর প্রচার করা হয়। এই ঘটনার পরে সেই অনলাইন সংশোধনী দিলেও সামাজিকভাবে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বিধায় তারা এর তীব্র প্রতিবাদ জানান। উপস্থিত হতে পারেনি, কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল। নাখালপাড়া রিকশা গ্যারেজের মাধ্যমে রিকশা বাহিনী তৈরি হতে কোয়েরি করতে পারেন, কারণ আমরা আজকে যে বিষয়টা নিয়ে একত্রিত এসেছি ব্র্যাক ইউনিভার্সিটি। ভাই মোবাইলটা প্লিজ।